ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের রোডম্যাপ না হলে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে না রিয়াদ। ভেনেজুয়েলাকে সামরিক সহায়তায় প্রস্তুত রাশিয়া। ইউক্রেনের সব রাষ্ট্রায়ত্ত তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ, বিদ্যুৎ উৎপাদন শূন্য। নতুন পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। ভেনেজুয়েলার পাশে বোমারু বিমানের টহল, শক্তি প্রদর্শন ট্রাম্পের। আফগান পাকিস্তান উত্তেজনা থামাতে ইসলামাবাদ যাচ্ছেন তুর্কি মন্ত্রীরা। ড্রোন বনাম ব্যয়বহুল ইন্টারসেপ্টর, কিয়েভের বিরুদ্ধে নতুন কৌশলে মস্কোর বাজিমাত। কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড। যুক্তরাষ্ট্রের শাটডাউনে বিপর্যস্ত আকাশপথ, একদিনে বাতিল 1400টিরও বেশি ফ্লাইট। ইরানে পৌঁছালো রাশিয়ার প্রথম কার্গো ট্রেন, বাণিজ্যে নতুন অধ্যায়। নেপালের হয়ে নোট ছাপাবে চীন, উপেক্ষিত ভারত। বিদেশে একমাত্র সামরিক ঘাঁটি থেকে সৈন্য প্রত্যাহার ভারতের। ভারতে অহিন্দু বলে কিছু নেই, সবাই একই পূর্বপুরুষের সন্তান, বিতর্কিত মন্তব্য আরএসএস প্রধানের। ধেয়ে আসছে সুপার টাইফুন ফাং-ওয়ং, সরিয়ে নেওয়া হলো 1 লাখ বাসিন্দাকে। ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের রোডম্যাপ না হলে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে না রিয়াদ, এমন অবস্থান নিশ্চিত করেছে সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশা থাকা সত্ত্বেও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হোয়াইট হাউস সফরের সময় চুক্তিতে স্বাক্ষরের সম্ভাবনা কম বলে জানিয়েছে রয়টার্স। সৌদি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ওয়াশিংটনকে ইঙ্গিত দেওয়া হয়েছে তারা শুধুমাত্র ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের জন্য একটি বিশ্বাসযোগ্য রোডম্যাপ তৈরি হলে সম্পর্ক স্বাভাবিক করবে। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কো ইতোমধ্যেই আব্রাহাম চুক্তির অধীনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে, তবে সৌদি আরবের অবস্থান এখনও অপরিবর্তিত। বিশেষজ্ঞরা মনে করছেন যুবরাজ ট্রাম্পের উপর প্রভাব ব্যবহার করে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় আরও স্পষ্ট সমর্থন চাইবেন। যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কার মধ্যে রাশিয়ার কাছে সামরিক সহায়তা চেয়েছে ভেনেজুয়েলা। জবাবে রাশিয়া জানায় তারা তাদের মিত্র দেশকে সহায়তা করতে প্রস্তুত। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মস্কোকে আহ্বান জানান তাদের সুখোই যুদ্ধবিমান মেরামত, রাডার সিস্টেম আপগ্রেড এবং মিসাইল ব্যবস্থা প্রদান করতে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা সতর্ক করে বলেন, ক্যারিবিয়ান অঞ্চলে কোনো ধরনের উস্কানি সৃষ্টি করা ঠিক হবে না। যুক্তরাষ্ট্র সম্প্রতি ওই অঞ্চলে সেনা উপস্থিতি বৃদ্ধি করেছে এবং তাদের সবচেয়ে বড় যুদ্ধবিমানবাহী রণতরী মোতায়েন করেছে। এ পরিস্থিতিতে ভেনেজুয়েলার নিরাপত্তা রক্ষায় রাশিয়ার সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউক্রেনের সব রাষ্ট্রায়ত্ত তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে, ফলে দেশের বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণ শূন্যে নেমেছে। তথ্যটি নিশ্চিত করেছে রাষ্ট্রায়ত্ত প্রধান বিদ্যুৎ প্রতিষ্ঠান সেন্ট্রেনার্গো। সাম্প্রতিক হামলার কারণে সমস্ত কেন্দ্র বন্ধ হয়েছে এবং বিদ্যুৎ উৎপাদন স্থগিত। সেন্ট্রেনার্গো জানায়, আমরা সম্পূর্ণভাবে বন্ধ, কোনো উৎপাদন নেই। রাত দিন আমরা যা পুনরুদ্ধার করছিলাম তা হারিয়ে গেছে। প্রতিষ্ঠানটি ইউক্রেনের প্রধান রাষ্ট্রায়ত্ত জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় 8%, তাপ উৎপাদনের 18% সরবরাহ করে। কোম্পানি জানিয়েছে তারা মেরামত ও নতুন উৎপাদন চালু করার পরিকল্পনা করছে। আশা করা হচ্ছে দ্রুত বিদ্যুৎ পুনরুদ্ধার হবে এবং সাধারণ জনগণের জীবনযাত্রা স্বাভাবিক হবে। নতুনভাবে পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, এমন তথ্য নিশ্চিত করলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এর মাধ্যমে মস্কো আন্তর্জাতিক নিরাপত্তা ও সামরিক সক্ষমতা বাড়ানোর সংকেত দিচ্ছে। সম্প্রতি রাশিয়া মার্কিন সম্পর্কের অবনতি এবং পারমাণবিক অস্ত্র নিয়ে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই ঘোষণা আসে। ল্যাভরভ বলছেন, সম্ভাব্য পারমাণবিক পরীক্ষার জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, 5 নভেম্বর নিরাপত্তা পরিষদের সভায় প্রেসিডেন্ট পুতিনের নির্দেশ বাস্তবায়নের জন্য কার্যক্রম শুরু করা হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে যুক্তরাষ্ট্রে পারমাণবিক অস্ত্র পুনঃসক্রিয় করার নির্দেশ দেন। এ ঘোষণার প্রতিক্রিয়ায় পুতিন রাশিয়ার পারমাণবিক সক্ষমতা পুনঃ পরীক্ষা করার আদেশ দেন। ভেনেজুয়েলা সীমান্তের কাছে 2টি মার্কিন B-52 স্ট্র্যাটেজিক বোমারু বিমান টহল দেওয়ায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে অঞ্চল জুড়ে। এটি চতুর্থবারের মতো যুক্তরাষ্ট্রের এমন সামরিক শক্তি প্রদর্শন। জবাবে ভেনেজুয়েলা যুদ্ধবিমান পাঠিয়ে এয়ার ডিফেন্স সিস্টেম অ্যালার্টে রেখেছে। এর আগে মার্কিন B-1B বিমানও ওই অঞ্চলে টহল দেয়। পাশাপাশি পুয়ের্তো রিকোতে মোতায়েন রয়েছে F-35 যুদ্ধবিমান ও 6টি মার্কিন যুদ্ধজাহাজ। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করছেন তাদের অভিযান ড্রাগ মাফিয়াদের বিরুদ্ধে, কিন্তু ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো বলছেন ট্রাম্পের লক্ষ্য দেশের তেল ভান্ডার দখল করা। এ অবস্থায় রাশিয়ার কাছ থেকে সুখোই যুদ্ধবিমান, রাডার ও মিসাইল সহ সামরিক সহায়তার আশ্বাস পেয়েছেন মাদুরো। আফগান পাকিস্তান উত্তেজনা থামাতে ইসলামাবাদ যাচ্ছেন তুর্কি মন্ত্রীরা। পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার এবং গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন আগামী সপ্তাহে সফরে গিয়ে উভয় দেশের সঙ্গে কূটনৈতিক আলোচনা করবেন। সম্প্রতি আজারবাইজান থেকে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান বলেন, সফরের মূল লক্ষ্য হচ্ছে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা। তিনি জানান, তুরস্ক কেবল পর্যবেক্ষক নয়, উত্তেজনা কমাতে সক্রিয় ভূমিকা পালন করবে। একই সঙ্গে তুরস্ক গাজায় মানবিক সহায়তা নিশ্চিত করতে প্রস্তুতি নিচ্ছে এবং সুদানে শান্তি প্রক্রিয়ায় সমন্বয় অব্যাহত রাখবে বলে উল্লেখ করেন তিনি।
পূর্ব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা তীব্রতর হয়ে উঠেছে। গভীর রাতে শহর ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হাজারো সস্তা আক্রমণাত্মক ড্রোন ব্যবহার করছে মস্কো। বিশেষজ্ঞদের মতে এক রাতেই ৭০০টিরও বেশি ড্রোন উৎক্ষেপণ ক্রেমলিনের জন্য সহজ ও সস্তা। ফলে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যয়বহুল ইন্টারসেপ্টরে বাধ্য হচ্ছে। ইরানীয় শাহেদ ড্রোন সরবরাহ ও আলাবুগা কারখানায় ভলিউম উৎপাদনের ফলে প্রতি ড্রোনের মূল্য বহু কমে ২০ থেকে $৫০,০০০ মধ্যেই নেমে এসেছে, যেখানে এক ইন্টারসেপ্টরের দাম কোটি ডলারের কাছাকাছি। ইউক্রেন ও পশ্চিমা মিত্ররা এখন ড্রোন ও কন্টার ড্রোন প্রযুক্তি দ্রুত উন্নত করার দিকে নজর দিচ্ছে। ইংল্যান্ডে আগামী ১০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া গড় বৃষ্টিপাত কমে যাওয়ায় সরকার ও পানি সরবরাহ প্রতিষ্ঠানগুলো পানির ব্যবহার নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে কঠোর পদক্ষেপ নেওয়ারও প্রস্তুতি নিচ্ছে। এমন অবস্থায় পানি ব্যবহারের উপর দেশটিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হতে পারে। এর ফলে পানি বাঁচাতে দেশটিতে হোস পাইপ নিষেধাজ্ঞা বা বাগানে পানি ছিটানো বা গাড়ি ধোয়ার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। যদিও শেষ পর্যন্ত এ ধরনের বিধিনিষেধের সীমা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। চলতি গ্রীষ্মেই ইংল্যান্ডের বড় অংশ খরাপ্রবণ হয়ে পড়েছিল। তবে গত বছরের পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে তখনও জলাধার ও ভূগর্ভস্থ পানির মজুদ কিছুটা টিকে ছিল, কিন্তু টানা কয়েক মাসের অস্বাভাবিক শুষ্ক আবহাওয়া সেই মজুদ শেষ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রে দীর্ঘ শাটডাউন বা সরকারি অচল অবস্থার প্রভাবে টানা দ্বিতীয় দিনের মতো আকাশপথে ব্যাপক বিশৃঙ্খলা অব্যাহত রয়েছে। ৮ নভেম্বর একদিনে বাতিল হয়েছে ১,৪০০টিরও বেশি ফ্লাইট, আর বিলম্বিত হয়েছে আরও কয়েক হাজার বিমান যাত্রা। এমনকি আগামী কয়েকদিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে সপ্তাহের শুরুতে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, অচল অবস্থার মধ্যে বেতন ছাড়াই কাজ করা বিমান নিয়ন্ত্রকদের মধ্যে ক্লান্তি দেখা দেওয়ায় দেশের সবচেয়ে ব্যস্ত ৪০টি বিমানবন্দরে ফ্লাইট চলাচল ১০% পর্যন্ত কমানো হবে। ইরান ও রাশিয়ার বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করতে নির্ধারিত প্রথম কার্গো ট্রেন ইরানের অ্যাপ্রিন শুল্ক বন্দরে পৌঁছেছে। মস্কো থেকে প্রায় ৯০০ কিলোমিটার পথ অতিক্রম করে ৬২টি কন্টেইনার নিয়ে ট্রেনটি ১২ দিনের যাত্রার পর গন্তব্যে পৌঁছায়। এতে কাগজজাত পণ্য, পাল্প সহ অন্যান্য সামগ্রী ইরান ও ইরাকের জন্য পাঠানো হবে। রাশিয়ার লজিস্টিক্স প্রধান জানান, মস্কো বন্দর আব্বাস রুটটি আগে সময় ও খরচের দিক থেকে জটিল ছিল, কিন্তু এখন ইরান, তুর্কমেনিস্তান ও কাজাখস্তানের সহযোগিতায় মাত্র ১৫ দিনে সম্পন্ন হচ্ছে। দুই দেশই এখন নতুন ডিজিটাল সিঙ্গেল উইন্ডো সিস্টেম ও যৌথ পরিবহন টাস্ক ফোর্সের মাধ্যমে বাণিজ্য ও রেল যোগাযোগ আরও সহজ ও স্বচ্ছ করতে কাজ করছে। নেপালের সঙ্গে প্রতিরক্ষা বা সাম্রাজ্যবাদ নয়, ব্যবসায়িক সমন্বয়ের মাধ্যমে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে চীন। সম্প্রতি নেপালের রাষ্ট্রীয় ব্যাংক ঘোষণা করেছে চীনের ব্যাংক নোট প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশনকে ১,০০০ নেপালি মুদ্রার নোট ছাপানোর দায়িত্ব দেওয়া হয়েছে, যার খরচ পড়বে প্রায় ১৯৫ কোটি টাকা। সংস্থাটি নোটের নতুন ডিজাইনও তৈরি করবে। এটি প্রথম নয়। ২০১৬ সাল থেকে নেপাল প্রায় সব নোট ছাপার কাজে চীনা সংস্থার উপরই নির্ভরশীল। সস্তায় ও দ্রুত কাজ সম্পন্ন করার কারণে গত বছর ভারতকে বাদ দিয়ে এই দায়িত্ব চীনের সংস্থাকে দেওয়া হয়েছে। এবার দায়িত্বের পরিমাণ আরও বড়। নতুন ডিজাইন সহ নোট ছাপানোর কাজ পরিচালিত হবে। মধ্য এশিয়ার তাজিকিস্তানে ভারতের একমাত্র বিদেশি বিমান ঘাঁটি আইনি থেকে নীরবে সৈন্য ও সামরিক সরঞ্জাম প্রত্যাহার করেছে নয়াদিল্লি। এতে প্রায় ২ দশক পর ওই অঞ্চলে ভারতের সামরিক উপস্থিতির অবসান ঘটল। দুশানবের কাছে সোভিয়েত আমলে নির্মিত ঘাঁটিটি ভারত ২০০২ সালে সংস্কার করে আধুনিক করে তোলে। এখান থেকে চীন, পাকিস্তান ও আফগানিস্তানের ওপর নজরদারি চালানো সম্ভব ছিল। তবে রাশিয়া ও চীনের চাপেই ভারতকে ঘাঁটি ছাড়তে হয়েছে বলে কূটনৈতিক সূত্রের দাবি। সরকার বলছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ২০২২ সালে এটি তাজিকিস্তানের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে পুরো প্রত্যাহার প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে সম্পূর্ণ গোপনে। ভারতে সবাই একই পূর্বপুরুষের সন্তান এবং দেশে কোনো অহিন্দু নেই, এমন বিতর্কিত মন্তব্য করলেন দেশটির কট্টর উগ্র হিন্দুত্ববাদী দল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। সম্প্রতি সংঘের শতবর্ষের যাত্রা নতুন দিগন্ত শীর্ষক বক্তৃতায় তিনি বলেন, ভারতের মূল সংস্কৃতি হিন্দুত্ব আর দেশের দায়িত্ব হিন্দুদের। ভাগবত দাবি করেন, মুসলিম ও খ্রিস্টানরাও একই পূর্বপুরুষের সন্তান এবং সবাই ভারতের সংস্কৃতি অনুসরণ করেন, তাই কেউ অহিন্দু নন। তার ভাষায় হয়তো তারা তা জানেন না কিংবা তাদের ভুলিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, হিন্দু সমাজের সংগঠন দেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত করে না, বরং সংবিধানের সঙ্গে এটি সঙ্গতিপূর্ণ। ঘূর্ণিঝড় ফাং ওয়ং সুপার টাইফুনে পরিণত হওয়ায় ফিলিপিন্সের পূর্ব ও উত্তরাঞ্চল থেকে ১ লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির লুজন দ্বীপের দক্ষিণ পূর্বাঞ্চলে সর্বোচ্চ সতর্কতা সংকেত ৫ জারি করা হয়েছে। ম্যানিলা ও আশেপাশে ৩ নম্বর সংকেত বহাল রয়েছে। সুপার টাইফুনটি ঘন্টায় ১৮৫ থেকে ২৩৫ কিলোমিটার বেগের ঝড়ো বাতাস নিয়ে এগোচ্ছে, যার কারণে দেশের ৩০০রও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এদিকে টাইফুনের আগে ঘূর্ণিঝড় কালমাইগির আঘাতে ২ শতাধিক মানুষের মৃত্যু, ৩০,০০০ বাড়ি ধ্বংস, ১৫৭টি হাসপাতাল ও স্কুল ক্ষতিগ্রস্ত এবং কৃষিতে ৪০ মিলিয়ন পেসো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জেরে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার।